যুক্তরাষ্ট্রের আগাম নিরাপত্তা সতর্কতা নিয়ে দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্য, সমন্বয়হীনতারই প্রমাণ, মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের, দেশে দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ার তাগিদ। সিলেটে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে চেকপোস্ট, তালিকা করে নজরদারির ব্যবস্থা। দেশের স্বার্থে রাজনৈতিক নেতাদের বিদেশ সফরকালে মিছিল সমাবেশ বন্ধ রাখা উচিত, অভিমত প্রবাসীদের। এসবের কার্যকারিতা নেই বললেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। আজ থেকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে চালু হচ্ছে নতুন 3টি ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হচ্ছে আরো 400 মেগাওয়াট বিদ্যুৎ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং দুর্যোগের অচলাবস্থা কাটিয়ে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ঘুমধুম রেল প্রকল্প, চলছে টেন্ডার প্রক্রিয়া, বারবার পেছানোয় ব্যয় বেড়েছে 2 গুণ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেশের নিরাপত্তা শঙ্কা নিয়ে মার্কিন দূতাবাস থেকে আগেই সতর্ক করে দেয়া হয়েছিল বলে পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী এমন দাবি উড়িয়ে দেন। দুই মন্ত্রণালয়ের এমন পরস্পর বিরোধী বক্তব্যকে সমন্বয়হীনতা বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে বিদেশের ওপর নির্ভর না হয়ে দেশের ভেতর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ে তোলা উচিত। শাফিন জাহিদের রিপোর্ট। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল। 28 সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক খুন। এর 4 দিন পর 3রা অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক। দেশে এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে নিরাপত্তার বিষয়ে। যদিও সম্প্রতি মার্কিন দূতাবাস থেকে নিরাপত্তার শঙ্কার বিষয়ে আগে থেকেই জানানো হয়েছিল বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। On the security questions, one is we will leave our security advisory in place until we feel the threat has passed. মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি স্বীকারও করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ। সেটা তো যেটা দিয়েছিল সেটা ঠিকই আছে, কিন্তু সেইখানে তো হয় নাই। তবে এর একদিন পর বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের ওপর হামলার আশঙ্কার বিষয়ে কোনো রাষ্ট্র বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি। কখনই কোনো প্রাশ্চিত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। দুই মন্ত্রীর দুই ধরনের মন্তব্যের কারণ হিসেবে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাব বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এও বলছেন, যে তথ্য বাংলাদেশ সরকার পেয়েছিল তা পর্যাপ্ত ছিল না। এটি নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, এটি হচ্ছে বিদেশের সাথে এবং দেশের মধ্যে যোগ করার জন্য এক্ষেত্রে আমি দুটো মন্ত্রণালয়কে চিহ্নিত করতে পারি, একটি বিদেশ মন্ত্রণালয়, একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো আমরা তাদের কাছ থেকেই যে বক্তব্য আসবে সেটি মানুষ বেশি গ্রহণ করবে। সেক্ষেত্রে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তারাই জানেন। যে তথ্য এসেছে বাংলাদেশে কিন্তু সেটা সাফিসিয়েন্ট ডিটেল ছিল না, যার ফলে কোনো ফলপ্রসূ অপারেশন কন্ডাক্ট করা সম্ভব হয়নি। মন্ত্রীর যতটুকু জানা উচিত তত জানা দরকার, সেটা যদি উনি সে ব্যাপারে যদি অবহিত না থাকেন সেটা তো ডেফিনেটলি একটা উদ্বেগের কারণ। তারা বলছেন, দেশে বিদেশ নির্ভরতা কমিয়ে প্রয়োজন দেশে সুদক্ষ আর প্রযুক্তিতে সমৃদ্ধ গোয়েন্দা বাহিনী গড়ে তোলার। এটা কারেক্ট পার্সপেক্টিভে আমাদেরকে এটা অ্যাড্রেস করা উচিত। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে অবস্থানরত প্রবাসী ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট এবং বিশেষ পুলিশ ক্যাম্প। জেলা পুলিশ ইতোমধ্যে তালিকা তৈরি করে নজরদারির ব্যবস্থা নিয়েছে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন বিদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ সহ অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু শিক্ষার্থী রয়েছে। এছাড়া ইংরেজি ভাষার শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষক চাকরি করছেন। সম্প্রতি ঢাকা ও রংপুরে 2জন বিদেশি খুন হবার পর সিলেট নগরীর বিদেশিদের চলাচলের উপর নজরদারি বাড়িয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিদেশি নাগরিক অধ্যুষিত এলাকাগুলো আমরা এগুলো শর্ট আউট করে তাদের সম্পর্কে সকল প্রকার তথ্য নিয়ে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই সকল এলাকায় আমরা প্রহরা বসানোর মতো আর কি, যে চেকপোস্ট এবং আমাদের মোবাইল টিমগুলো এই বিষয়ে কাজ করতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে অলরেডি। নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, তবে বিদেশিদের নগরীতে দেখা যাচ্ছে না। আমাদের প্রবাসী যারা
এদের হামলা টামলা হচ্ছে, যার কারণে আমাদের এই মানে স্পেশাল এই মেজারটা নেওয়া আর কি। অবশ্য নিরাপত্তা জোরদারে খুশি বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই নাগরিক। চারিদিকে পুলিশ দেখতেছে, আমার মনে হয় না আমাদের নিরাপত্তার জন্য এত কোনো হুমকি স্বরূপ, আমরা মোটামুটি ভালোই আছে লাগতেছে। সিলেটে শাহজালাল সার কারখানায় 277 জন বিদেশি কাজ করেন। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের বিভিন্ন এসবি বা বিভিন্ন ইউনিটের সাথে আমাদের যোগাযোগ আছে, যেমন মেট্রোপলিটন এলাকার কোনো বিদেশি যদি আমার জেলার কোনো এলাকায় কাজ করতে যায়, তারা যদি আমাদের ইনফর্ম করে তাহলে আমাদের সার্ভিলেন্স থাকবে। সিলেট বিভাগের 4 জেলায় এনজিও, বিদেশি সাহায্য সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, গ্যাসফিল্ড সহ বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থী এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকের সংখ্যা 4000-এর মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যত চেষ্টাই করা হোক না কেন, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের শিকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কিংবা কর্মরত অবস্থায় অন্য কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর এমন 68 কর্মকর্তার পরিবারের সদস্যদের জন্য মিরপুরের ডিওএইচএসে নির্মাণ করা হয়েছে 74টি ফ্ল্যাট। সেনানিবাসের স্টাফ কলেজে পরিবারের সদস্যদের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে পিলখানার নির্মম হত্যাকাণ্ডের বিচার করা হয়েছে। বিচার কার্যকে দেরি করানো বা তাকে বাধাগ্রস্ত করা এবং বারবার নানা ধরনের প্রতিবন্ধকতারও আমাদের সম্মুখীন হতে হয়। বিশেষ করে এটা নিশ্চয়ই আপনারা যদি একটু স্মরণ করেন, দেখবেন যে বিএনপি জামাতপন্থী যে আইনজীবীরা ছিল, তারা কিন্তু ওই পিলখানা হত্যাকাণ্ডের যে আসামি, তাদের পক্ষে ছিল। 800-র উপর আসামি, প্রায় 800-850-র কাছাকাছি, তাদের পক্ষ হয়ে লড়েছে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা। শেখ হাসিনা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। 2 বিদেশি হত্যাকাণ্ড এই ঘটনার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। এটা কোনো দুর্ঘটনা না, এটা খুব পরিকল্পিতভাবেই কোনো মহল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যে যখন আমরা একটা অর্জন করি বা বিদেশে প্রশংসিত হই, তাহলে এমন একটা ঘটনা হয় যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। তবে আমি এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আজকে বাংলাদেশের অবস্থাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না, এবং এই জন্য সকলের সহযোগিতা চাই যে আপনারা সকলে সবসময় এ ব্যাপারে সতর্ক থাকবেন। এর আগে সেনানিবাসে পৌঁছে সামরিক বাহিনীর কমান্ড্যান্ট ও স্টাফ কলেজের জন্য নবনির্মিত একাডেমিক ভবন শেখ হাসিনা কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের উপর হামলার আশঙ্কার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের এমন দাবি উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি। গতকাল সকালে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সব সন্দেহকেই আমরা মাথায় নিয়ে কাজ করছে আমাদের গোয়েন্দারা, সব সন্দেহকেই আমরা অমূলক মনে করছি না। আমরা সবগুলোই ধারণা আমরা নিচ্ছি, কারণ এটা জামাতে ইসলাম হতে পারে, এটা এই যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে সেইটারও একটা প্রতিক্রিয়া হতে পারে, এটা আমাদের দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য যে মানে আপনারা অগ্নি সন্ত্রাস দেখেছেন, সেটারও একটা নতুন ফর্মুলা এখানে হতে পারে, সবকিছুই হতে পারে। আমরা সবকিছু নিয়েই আমাদের গোয়েন্দারা কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থা যেগুলি বলেছিল সেগুলি আমরা সুনিশ্চিতভাবে আমরা করেছিলাম, অ্যাড্রেস করেছিলাম, কিন্তু আমরা কখনোই ভাবিনি, কখনই কোনো প্রাশ্চিত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। আমাদেরকে বলছিলেন যে কয়টা কথার কথা বলছিলেন সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সংকট নিরসন না করে একদলীয় শাসনের মাধ্যমে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সরকার। গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এই বিবৃতিতে মির্জা ফখরুল্লাহ আরো বলেন, বিদেশি 2 নাগরিক হত্যার সুষ্ঠু তদন্ত না করে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের জড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, এই ঘটনায় বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণের ও আন্তর্জাতিক দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে সরকার। বিবৃতিতে বিএনপির কারাবন্দী নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2 বিদেশি নাগরিক খুনের পর নিরাপত্তা ইস্যুতে বায়ার্স ফোরামের নির্ধারিত বৈঠক বাতিল হয়। যদিও ব্যবসায়ীরা মনে করছেন, বিদেশি ক্রেতা প্রতিনিধিদের এই বৈঠক বাতিল হলেও দেশের তৈরি পোশাক খাতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ব্যবসায়িক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে উল্লেখ করে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার দাবি তাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সম্প্রতি 1 সপ্তাহের মধ্যে 2 বিদেশি নাগরিক খুন হওয়ার পর বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোর পক্ষ থেকে বিদেশি নাগরিকদের আরো সাবধানে চলাচল করতে বলা হয়। এরই প্রেক্ষিতে নিরাপত্তা ইস্যুতে গত সোমবার নির্ধারিত বৈঠক বাতিল করে বাংলাদেশে অবস্থানরত বিদেশি ক্রেতা গোষ্ঠীর প্রতিনিধি ফোরাম। এমন পরিস্থিতিতে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে ভবিষ্যতে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সরকারকে আরো তৎপর থাকার পরামর্শ পোশাক শিল্প মালিকদের। হয়তো ফর দ্য টাইম বিং দে ক্যান্সেল দেয়ার প্রোগ্রাম, আবার আসবে ওনারা ইনশাআল্লাহ। আমাদের খাতে বলতে এটাতে কোনো প্রভাব পড়বে না, কিন্তু দেশের জন্য এটা বিশাল একটা ক্ষতিকর জিনিস, আর ভয়ঙ্কর কিছুর জন্য না হয়। পাশাপাশি চলমান নিরাপত্তা ইস্যুকে কারণ দেখিয়ে বিদেশি ক্রেতারা যেন অন্য দেশে চলে না যায়, সেজন্য কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার দাবি এখাত সংশ্লিষ্টদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অলরেডি এটা ব্রিফিং দেওয়া হচ্ছে এবং আরো দেওয়া হবে নিশ্চয়ই, যাতে করে তারা আমাদের এখানে যে ওইরকম একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে সেটা যাতে তারা ভুল না মনে করেন। তবে এসব ঘটনা দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে দাবি বিজিএমই এর। আমি আপাতত মনে করছি না কোনোভাবেই যে এই 2টা ঘটনার জন্য আমাদের ব্যবসায় কোনো রকমের প্রভাব পড়বে। সরকারের কাছে অনুরোধ থাকবে যত দ্রুততার সাথে এটা সুরাহা করতে পারে এবং যারাই এটা করেছে তাদেরকে যদি আইনের আওতায় আনতে পারে, তাইলে সেটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য, ব্যবসার জন্য, সবকিছুর জন্য মঙ্গল। এর আগে চলতি বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতার ফলে পোশাক খাতের অনেক বিদেশি ক্রেতা তাদের ক্রয়াদেশ প্রত্যাহার করে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য প্রবাসীদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সাধারণ বাংলাদেশিরা। দেশের প্রধানমন্ত্রী কিংবা বিরোধী নেতার বিদেশ সফরকালে রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন তারা। তবে এসব কর্মসূচি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে মোমেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেতার বিদেশ সফরকে কেন্দ্র করে প্রায় সময়ই প্রবাসে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়ে থাকে। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময়ও দেখা যায় এমন চিত্র। নিউ ইয়র্ক বিমানবন্দর ও জাতিসংঘের সামনে সরকার ও বিরোধী দল উভয় পক্ষই পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করে। বিদেশে এ ধরনের বিদ্বেষ আর বিভক্তির রাজনীতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কোনোদিন এগেইনস্ট ইচ আদার ডেমনস্ট্রেশন করা উচিত না, বিকজ আমরা সবাই ইউনাইটেড টু ডু ওয়ান থিং, হুইচ ইজ আমাদের দেশের উন্নতি দেখানোর জন্য। যে নেত্রী আসুক না কেন, খালেদা জিয়া হোক আর শেখ হাসিনাই হোক, বিদেশে তাদের এগেইনস্টে কোনো বিক্ষোভ করা, এটা দেশের ভাবমূর্তি আসলে আমাদের ক্ষুণ্ণ হয়। বিশেষ করে বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শনের সংস্কৃতি বন্ধের ব্যাপারে সরকার ও বিরোধী উভয় পক্ষ একমত পোষণ করে। আমরা যে প্রক্রিয়া আগে করেছি, আমার মনে হয় আমাদের সেই প্রক্রিয়াটা, সেই কালচারটা চেঞ্জ করে আমাদের সে প্রতিবাদটা করা উচিত। জাতিসংঘের সামনে যেখানে নির্ধারিত জায়গা, সেখানে আমাদের ভিন্ন মত প্রকাশ করতেই পারি, বাট বিমানবন্দরে বিষয়টা দৃষ্টিকটু। আমি মনে করি এটা স্টপ হওয়া উচিত। জাতিসংঘের সামনে বিক্ষোভ, প্রতিবাদ বা মানববন্ধনের কোনো কার্যকরী ভূমিকা নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এগুলোর কোনো ইম্প্যাক্ট হয় না, কারণ এগুলো বাংলাদেশের পত্রপত্রিকাতেই বড় করে ফলো করে। এইটার একমাত্র ইম্প্যাক্ট আমার যেটা হলো যে অপোজিশন গ্রুপের মধ্যে একটা উৎসাহ সঞ্চার। দলীয় রাজনীতিতে বিভক্ত না হয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মূলধারায় সক্রিয় থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরো থাকছে, খুলনায় সাবেক সংসদ সদস্য মোল্লা জালালের পুত্রবধূ
নিজ বাসায় বন্দুকের গুলিতে নিহত অভিযুক্ত দেবর পলাতক। এবং নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে চলছে ইলিশ শিকার। লোকবল ও নৌযান সংকটে ব্যর্থ হচ্ছে মৎস্য বিভাগের অভিযান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 3টি নতুন বিদ্যুৎ ইউনিট সহ মোট 5টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ সকাল 11টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলো উদ্বোধন করার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার জানান, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 225 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ কম্বাইল সাইকেল পাওয়ার প্লান্ট, 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্লান্ট এবং বেসরকারি রেন্টাল পাওয়ার কোম্পানির 51 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার প্লান্ট। এছাড়া বলভদ্র নদীর ওপর নবনির্মিত সেতু এবং শহরের মৌড়াইল রেল ক্রসিং এর ওপর ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সরকারি বেসরকারি অংশীদারি চুক্তি পিপিপি, আইপিপি ও সরকারের নিজস্ব অর্থায়নে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে চালু হতে যাওয়া এই নতুন কেন্দ্র 3টি থেকে 395 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ বিভাগ আশা করছে উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন এই প্রকল্প বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সহায়ক হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু গ্যাসের উপর নির্ভর করে প্ল্যান্ট স্থাপন নয়, বরং জোর দিতে হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন থেকে শুরু করে আজ পর্যন্ত বিদ্যুৎ খাতে অসামান্য অবদান রেখে চলা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। সম্প্রতি সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কেন্দ্রটির চলমান ইউনিটগুলোর সাথে নতুন করে যোগ হয়েছে আরও 3টি ইউনিট। এর মধ্যে রয়েছে সরকারের নিজস্ব অর্থায়নে 225 মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, পিপিপির আওতায় ইউনাইটেড এন্টারপ্রাইজের 200 মেগাওয়াটের মডিউলার পাওয়ার প্ল্যান্ট এবং আইপিপি প্রকল্পের মাধ্যমে মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডের 51 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন নতুন এসব প্ল্যান্ট বিদ্যুৎ খাতে সক্ষমতা বাড়াবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। 3টা প্রকল্প মিলে আমরা মোট 395 মেগাওয়াট আমরা জাতীয় গ্রিডে নতুন যোগ হচ্ছে। আলটিমেটলি আশুগঞ্জ কোম্পানি ভবিষ্যতে বাংলাদেশের বৃহত্তম হাব হবে। এটা সরকারি হিসেব বলছে দেশের 70% মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, আর আগামীতে এই সংখ্যাকে শতভাগে নিয়ে যেতে বিদ্যুৎ উৎপাদনের এমন নিরন্তর চেষ্টা সরকারের। কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সীমিত গ্যাস সম্পদের এই বাংলাদেশে প্রাথমিক জ্বালানির বিকল্পের ব্যবস্থা না করা হলে টেকসই উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে ভবিষ্যতের দিনগুলোতে। জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করে শুধুমাত্র গ্যাসের উপর নির্ভর করলে উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে দেশ। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরাতনগুলা নতুন করা, ওটা সাপোর্ট করি, ঠিক আছে, কিন্তু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে ভিত্তি করে এই আগামী যে ডিমান্ড মিট করা, এটা ঠিক হবে না। এখানে আমাদের ফিউল ডাইভার্সিফিকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার মানে সরকারকে অবশ্যই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আনতে হবে। তবে বিদ্যুৎ খাতের পরিকল্পনা ও নীতি প্রণয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান পাওয়ার সেল দাবি করছে, গ্যাস স্বল্পতা মাথায় রেখেই কাজ করছে সরকার। আমরা নতুন নতুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র করতেছি, যেটা একই গ্যাস দিয়ে আমরা ডাবল জেনারেশন করতে পারবো এবং পুরানোগুলো রিটায়ার করে যাবে। সুতরাং যদি আর কোনো নতুন গ্যাস যদি যুক্ত নাও হয়, আমাদের অ্যালোকেটেড গ্যাস দিয়ে কিন্তু আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা চালাতে পারবো। নতুন করে চালু হওয়া জ্বালানি সাশ্রয়ী এসব প্ল্যান্টের সার্বিক উৎপাদন দক্ষতা 54%-এরও বেশি। ফলে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে প্রকল্পগুলো। এছাড়া 2030 সালের মধ্যে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটি। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় 18 জনকে অভিযুক্ত করে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। আগের চার্জশিটভুক্ত 11 আসামির সঙ্গে আরো 7 জনকে অন্তর্ভুক্ত করে 18 জনের বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল করা হয়। এছাড়া অভিযোগপত্রে 9 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়, আর 4 জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পলাতক 4 জনের 2 জন হলেন ঢাকা মহানগর যুবলীগ
উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল ও কেন্দ্রীয় যুবলীগের উপ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী। আজ আদালতে চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। 2013 সালের 29 জুলাই রাতে গুলশানে হত্যা করা হয় মিল্কিকে। এই ঘটনায় মিল্কির ছোট ভাই রাশিদুল হক 11 জনের নাম উল্লেখ করে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুলনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিনের বড় ছেলে কামাল উদ্দিন হেলালের স্ত্রী রাব্বি সুলতানা লিপি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল রাত 8টার দিকে শহরের মুন্সিপাড়া পুলিশ লাইন এলাকায় নিজ বাসভবনে রাব্বি সুলতানার কক্ষে চাচাতো দেবর হেদায়েত এবং কয়েকজন মিলে গল্প করছিলেন। এ সময় রাব্বি সুলতানার স্বামী হেলালের লাইসেন্সকৃত শটগান দেখতে চায় হেদায়েত। শটগানটি নাড়াচাড়া করার এক পর্যায়ে অসতর্কতাবশত গুলি বের হয়ে লিপির মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকে হেদায়েত পলাতক রয়েছে। আমার আম্মু, আমার খালামণি আর হেদায়েত চাচু, তা ওরা অনেক হাসাহাসি করতেছিল, সাথে পুচকেটাও তাদের সাথে খেলা করতেছিল। হঠাৎ করে হেদায়েত চাচু বললো কি যে দেখি বড় ভাইয়ের বন্দুকটা বের করেন, তো তার বাবা বন্দুক বের করছে। তা হেদায়েত চাচু মজা করতেছিল যে আমি দেয়াল ভেদ করে যে মিমিরে গুলি মেরে দেবো, ঠিক আছে। তো তখন হচ্ছে এরকম করে মজা করতে করতে দাম করে একটা শব্দ শুনছি। বাবা আমি তো কিছুই দেখিনি, কিছুই জানতে পারিনি। আত্মহত্যা না ডাকাতি না কি এরকম কোনো দেখতে নেই। প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, জালাল সাহেবের ভাইপো হেদায়েত সে বুঝতে পারেনি যে বন্দুকটার মধ্যে গুলি ছিল। এই হাসতে হাসতে অন্যান্য তার আত্মীয় স্বজনও ছিল ভেতরে, এই যিনি মারা গেছেন তার ছোট বোনও ছিল। হাসতে হাসতে বলছে গুলি করব গুলি করব, ও তো বুঝতে পারেনি যে এর মধ্যে গুলি ছিল। তো শুট করছে, আর একটা গুলি ছিল তার মধ্যে, সে গুলিতে সে নিহত হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়ে নতুন করে মেডিকেলে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে গতকালও আন্দোলন কর্মসূচি পালন করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে র্যালি বের করে তারা। র্যালিটি শাহবাগ পর্যন্ত এলে পুলিশ তাতে বাধা দেয়। পরে দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে কারণ বাজারের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে। চলমান এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাহবাগে প্রায় 2 ঘন্টা অবস্থানের পর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে কারওয়ান বাজারে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। তবে পুলিশ বলছে শিক্ষার্থীদের বুঝিয়ে শুনেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। তারা একটা মেয়ের পায়জামা ছিঁড়ে ফেলছে, তারা কোন সাহসে একটা মেয়ের গায়ে হাত তুলবে? তারা লাঠিচার্জ করবে, তাদেরকে অত্যাচার করবে এবং তারা পেপার স্প্রে দিবে। কেন আমাদের স্টুডেন্ট ছেলে মেয়েদের এভাবে কেন মারা হইলো? মেসেজ ছিল ওরা যতই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলুক, বিশেষ করে পিএম কার্যালয়ে বসে পড়তো, সো দ্যাট আমরা ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে এই এলাকা থেকে ব্যাক করে শাহবাগের দিকে দিয়েছি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে বুধবার 12টার দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এই সময় পুলিশের বাধার মুখে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ চৌরাস্তা বন্ধ করে সেখানেই বসে পড়েন তারা। সন্ধ্যা 5:30 পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিলেও 2 ঘন্টা অবস্থানের পর তারা স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে শাহবাগ ছেড়ে যায়। রাজপথ কোনো সুখের জায়গা নয়, কিন্তু আমরা এত কষ্ট করে আমরা এখানে আন্দোলন করছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। এত বড় একটা প্রফেশন যেটা আপনাদের জীবন বাঁচাবে, যারা জনগণ, তাদের জন্য। এর আগে সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রগতিশীল ছাত্র জোট ও ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের দাবি ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমাদের এই দাবি হচ্ছে মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে। উই ওয়ান্ট রি এক্সাম। যারা কষ্ট করে পড়ছে, 3 মাস 4 মাস ধরে 18 ঘন্টা ধরে পড়ছে,
তার প্রকৃত মেধাবীরা কিন্তু চান্স পায়নি। যারা এই জালিয়াতি করে আসছে আমরা চাই না তারা এইসব সরকারি মেডিকেলে ডিএমসি সলিমুল্লাহর মতো সোহরাওয়ার্দীর মতো ঐতিহ্যময় মেডিকেলকে তারা কলঙ্কিত করুক। এদিকে ভর্তি পরীক্ষা বাতিল ও প্রশ্ন ফাঁস রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট। প্রায় 19 দিন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল বাতিল ও পুনঃপরীক্ষার দাবিতে আন্দোলন করে আসছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অযৌক্তিক আন্দোলন করে দাবি আদায় করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চলছে, নতুন করে কোনো কিছুই করা সম্ভব নয়। মেডিকেল ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গতকাল দুপুরে সচিবালয়ে তিনি মন্তব্য করেন। রাস্তায় আন্দোলন করে কোনো দাবি কোনো অযৌক্তিক দাবি আদায় করা যায় না। আমাদের অবস্থা পরিষ্কার আছে। এগুলো অহেতুক কিছু লোক এগুলো করছে। সবকিছু চলছে, মেডিকেল কলেজে চলছে, ভর্তি চলছে, তো উস্কানি আছি এবং ভবিষ্যতে এই ধরনের যারা কোচিং সেন্টার তাদেরকে মেডিকেলের ব্যাপারে কোচিং সেন্টার ব্যাপারে আমরা এটা বন্ধ করে দেবো। দীর্ঘ 2 যুগের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার ঘুমধুম রেল যোগাযোগ প্রকল্প। এবার আর মিটার গেজ সিঙ্গেল লাইন নয়, বরং ব্রডগেজ ডুয়েল লাইনের মাধ্যমে 2000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। ভূমি অধিগ্রহণের পাশাপাশি শুরু হয়েছে টেন্ডার প্রক্রিয়া, তবে বারবার পেছানোর কারণে প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় 2 যুগ আগে শুরু হয়েছিল চট্টগ্রাম 2000 পর্যন্ত থাকা রেললাইনকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত বিস্তৃত করার কাজ, কিন্তু নানা জটিলতার কারণে বারবার হোঁচট খেয়েছে এ প্রকল্প। শেষ পর্যন্ত বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে শুরু করেছে এ প্রকল্পের কাজ। তবে আগের নকশা অনুযায়ী মিটার গেজের রেললাইন হওয়ার কথা থাকলো, এবার হচ্ছে ব্রডগেজ সহ ডুয়েল লাইন। আর এই কাজের জন্য জমি অধিগ্রহণ করতে 312 কোটি টাকা পরিশোধ করার পর আবার নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে 605 কোটি টাকা। আগামী বছর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে 2020 সালের মধ্যে শেষ হবে পুরো কাজ, এমনটাই লক্ষ্য। এবছর ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ আছে। ল্যান্ডের পরিমাপ নির্ণয়ের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে এবং সেই নকশা অনুসারে এই ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমাদের চলছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ বারবার বন্ধ হয়ে যাওয়ায় বেড়ে যাচ্ছে প্রকল্প ব্যয়। শুরুর দিকে এর প্রকল্প ব্যয় 1000 কোটি টাকা থাকলো, এখন তা 2000 কোটি টাকার বেশি। ব্রিজ কালভার্ট সবকিছু ওই স্ট্যান্ডার্ড করবে এবং সেটা মিটার গেজের চেয়ে এই ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড, ব্রড গেজ বা ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড এটা অনেক ভারী এবং কস্ট বহুলাংশে এটা বৃদ্ধি পাচ্ছে। মূলত ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে এই রেললাইন গুমদুম পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি যেভাবে ওদের সারা দেশে রেলওয়েতে ঘুরে বেড়াইতে পারে, আমাদের জনগণও এখান থেকে দেখা গেল পাকিস্তান, এখান থেকে চীন, জাপান ঘুরে এক ট্রেনেই ঘুরে যেতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে পর্যটন শহর কক্সবাজার রেল নেটওয়ার্কের আওতায় আসবে। এর ফলে পর্যটন শিল্পের যেমন বিকাশ ঘটবে, তেমনি বিস্তৃত হবে সেখানকার ব্যবসা বাণিজ্যের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে, কিন্তু এই সময়টিতে তারা সবচেয়ে বেশি ভুল ধারণা আর কুসংস্কারের সম্মুখীন হয়। চিকিৎসকদের মতে বয়সন্ধিকালে একজন মানুষ প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়, কিন্তু নানা ভুল ধারণায় তার সেই প্রজনন স্বাস্থ্য বাধাগ্রস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় তার ভবিষ্যৎ জীবন। আরো জানাচ্ছেন মৌসুম ইসলাম। দুরন্ত ছুটে চলা কৈশোরের এই সময়টিতে একজন মানুষের নানাবিধ শারীরিক পরিবর্তন ঘটে। এই শারীরিক পরিবর্তনের মাধ্যমে সে প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়। 11 থেকে 19 বছর কৈশোরের এই সময়টিতে শুধু শারীরিক নয়, এর মাধ্যমে তার মানসিক বিকাশও ঘটে। এ অবস্থায় কৈশোরের এই পরিবর্তন নিয়ে নানাবিধ সমস্যা আর বিভ্রান্তিতে ভোগেন কিশোর কিশোরীরা। 6 আমাদের গার্লসতে একটা বই ছিল, গার্লসতে বই এগুলো পড়তাম, হাসাহাসি হতো ফ্রেন্ডদের মধ্যে। দ্বিধা হচ্ছিল যে কাকে বলবো, আর আমার ভাই বোনও ছোট ছোট, মানে প্রতিদিন ভাবছিলাম যে আম্মুকে বলবো অথবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করব। আমরা বই পড়তে গেলে আম্মু আব্বু মানে খারাপ মনে করে যে এসব বয়সন্ধিকাল মানে বইয়ের চ্যাপ্টার এগুলো পড়লে নানা রকম সমস্যা মনে করে। আব্বু আম্মুর সাথে তো ওরকম সবকিছু শেয়ার করা যায় না, যেমন এই যে আমাদের বিভিন্ন পরিবর্তন হইতেছে, যে অনেকে বলে এই বয়সে এটা করা ঠিক না, বলে এটা তোমাদের জন্য এখন উচিত না।
কৈশোরের এই স্বাভাবিক পরিবর্তনের বিষয়টি যৎসামান্য শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত থাকলেও শিক্ষকদের অসচেতনতায় তা ক্লাসে পড়ানো হয় না। অনেক সময় লজ্জা আর সংকোচ বোধের কারণে তা এড়িয়ে চলা হয়। গার্হস্থ্য বিজ্ঞান শারীরিক শিক্ষা এখানে স্পষ্ট লেখা আছে, কিন্তু ওরা খুব লজ্জা পায়। ওরা আমরা দেখে যে পড়াইতে পারি না, পড়াইতে চাই না। ওদেরকে যদি বলি তোমরা একটু পড়ে না, তারপরে ওরা একটু আনইজি ফিল করে। চিকিৎসক জানান, শুধুমাত্র বয়ঃসন্ধিকালীন শারীরিক বিষয়টি নিয়ে অসচেতনতার কারণে একজন ছেলে বা মেয়েকে সারা জীবনের জন্য প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়, যা অনেক সময় তাদের সন্তান ধারণের স্বাভাবিক ক্ষমতাকেও বাধাগ্রস্ত করে। ছেলে মেয়েদের এই বয়সটিকে ঝুঁকিপূর্ণ বয়স বলে থাকি, তার কারণ তার পরিবর্তন ঘটে যাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনগুলোর সাথে সে মানসিকভাবে মানিয়ে নিতে পারে না। কোনটা করলে কি অসুবিধা হতে পারে সেটা পরিষ্কার ধারণা ছেলে মেয়েদের মধ্যে বাবা মাকে কিন্তু দিতে হবে। বয়ঃসন্ধিকালে একটি ছেলে এবং একটি মেয়ে যেন সঠিক তথ্য পায় এবং সঠিকভাবে জীবনযাপন করে এবং তারা যেন স্বাস্থ্যবান থাকে। তাই তথ্য প্রযুক্তির এই যুগে কিশোর কিশোরীদের স্বাভাবিক বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোপরি পুরো সমাজকেই উদার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। জেলেরা বলছেন অর্থাভাবের কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যেও নদীতে নামছেন তারা। এদিকে লোকবল সংকট ও দ্রুতগামী নৌযান না থাকায় অভিযান ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তবে জেলা প্রশাসক বলছেন মা ইলিশ রক্ষার অভিযান সফলে সতর্ক রয়েছে প্রশাসন। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও 25 থেকে 9 অক্টোবর পর্যন্ত মেঘনার মোহনার 90 কিলোমিটার ও তেঁতুলিয়ার 100 কিলোমিটার এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে জেলা উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে দিনরাত চলছে টহল। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। কিন্তু এসবের মধ্যেও মেঘনা ও তেঁতুলিয়ায় নির্বিচারে মাছ ধরছেন জেলেরা। আবার জেল জরিমানা এড়াতে মাছ শিকারে শিশুদের ব্যবহার করছেন এক শ্রেণীর জেলে। তবে মহাজনদের ঋণ পরিশোধ সহ আর্থিক অভাবের কারণে অনেকটা বাধ্য হয়েই মাছ শিকার করছেন বলে জানালেন তারা। আমরা পেটের দায় মাছ ধরতে গেছি, আমরা দেনা ডরে রাত্রে নদীতে মাছ ধরতে নামছিলাম। সরকার সেই সময় যদি আমাদের কিছু রিলিফ দিতে, তাহলে আমরা আর এই জাটকা মাছ ধরতাম না। নিষেধ করা, তারপরে মাছ ধরতে গেছি, কোস্টগার্ডে আমাকে আটকে লেগেছে। এদিকে লোকবল সংকটের পাশাপাশি জেলেদের অসচেতনতার কারণে নদীতে বিচ্ছিন্নভাবে মাছ শিকার চলছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। একই সময় দেখা যায় দুইটা অভিযান বা দুইটা মোবাইল কোর্ট চলে, তারপরেও এত বিস্তৃত এলাকাকে আমরা আমাদের এই মোবাইল কোর্ট বা অভিযানের আওতায় আনতে পারি না, যার ফলে বিচ্ছিন্নভাবে কিছু কিছু অসাধু জেলে কিছু কিছু মাছ আহরণ করে। তবে জেলা প্রশাসন জানালেন, মা ইলিশ রক্ষায় নদীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি চলছে। কোথাও কোনো জেলেরা নদীতে নামলে সাথে সাথে তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে চলে আসছেন। আমরা জেলেদেরকে বুঝানো শোনানোর চেষ্টা করছি, যদি আমরা একটু সুযোগ দেই তাহলে মা ইলিশগুলো ডিম পাড়তে পারবে এবং আগামী দিনে আমরা ইলিশ মাছ পাবো, নদী এবং সাগর ইলিশে ভরে উঠবে। নিষেধাজ্ঞা অমান্য করায় গত 9 দিনে 217 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 18টি ট্রলার থেকে প্রায় 3 মেট্রিক টন ইলিশ ও 2,15,000 মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। সময় সংবাদ, ভোলা। বগুড়ায় মহা আড়ম্বরে আয়োজন চলছে শারদীয় দুর্গাপূজার। শেষ মুহূর্তে গৃহস্থলের নানা প্রস্তুতিতে ব্যস্ত নারীরাও। বগুড়ার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দুর্গোৎসব আনন্দমুখর হয়ে উঠবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। বগুড়া থেকে মাজিদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন দুর্গার আগমনী ব্যস্ততা। বছর ঘুরে আবারও ধরণীতে পা রাখবেন দেবী। সাজসাজের রব যেমন মন্দির এবং মণ্ডপগুলোতে, তেমনি ঘরদোর আঙিনা নতুন করে সাজাতে ব্যস্ত গৃহিণীরা। নতুন করে দেবতাকে আবার প্রতিস্থাপন করছি, নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি ঘর বাড়ি, আমাদের সারা বছরের জঞ্জালগুলো আমরা দূর করে দিচ্ছি। পূজাটা কিভাবে হবে, আত্মীয় স্বজন এসে কিভাবে থাকবে, সেই বিষয়গুলো আমরা ঠিকঠাক করে নিচ্ছি। পুজোতে মাসির বাড়ি থেকে কিংবা দিদির বাড়ি থেকে সবাই বেড়াতে আসে, তাদেরকে নিয়ে বেড়াতে যাই আমরা। অষ্টমী পুজোতে খুব আনন্দ করি। নারকেল, গুড়, মুড়ি, চিড়া এগুলো সব
গুড় টুর এগুলো এনে আমাদের বিভিন্ন রকম আইটেম যেগুলো তৈরি করা এগুলো করছি। বগুড়া জেলা জুড়ে দুর্গোৎসব পালনে প্রস্তুতি নিচ্ছে সবাই। একে অন্যের পাশে থেকে উৎসব পালনে সবাই কাজ করছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। শত শত বছরের ঐতিহ্য যে আমাদের এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ একাকার থাকে, যখন যার ধর্ম উৎসব পালন হয় তারা সুন্দরভাবে করে। আমরা উপজেলা পরিষদ থেকে এবং সার্বিকভাবে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি। জেলায় এবছর 611টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। এছাড়াও 7টি পারিবারিক মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। সময় সংবাদ, বগুড়া। যুক্তরাষ্ট্র জিএসপি না দিলেও বাংলাদেশে অনেক প্রতিশ্রুতিশীল পোশাক শিল্প প্রতিষ্ঠান রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সোনারগাঁও হোটেলে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় এফবিসিসিআই, বিল্ড ও ইউএনডিপি আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমাগত উন্নতির চিত্র বলে দেয় সবাই একযোগে কাজ করলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। মন্ত্রী জানান, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি কিংবা সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের দেশ নয়। সাম্প্রতিক সময়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। সেমিনারে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পোলিন টামেসিস বলেন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে হবে। সেমিনারে দুর্যোগ মোকাবেলা এবং নিরাপদ বিনিয়োগের জন্য সরকারের সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি মতলুব আহমদ। Bangladesh is growing and it will grow more. We tried our best to get this duty-free quota-free market access, which we got from most of the countries excepting US. Rana Plaza is not only the story of Bangladesh. We consider Rana Plaza collapse as a wake-up call. Most of the RMG industries are now going to be compliant. So Bangladesh has a bright prospect. প্রেমে বিরোধের জেরে রাজধানীর খিলক্ষেতে মুরাদ চৌধুরী অন্তর নামে এক যুবককে 7 তলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে পলিটেকনিকে দ্বিতীয় বর্ষে পড়ুয়া অন্তরের পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় হত্যা মামলা করতে গেলে তা নেওয়া হয়নি। এ ব্যাপারে মুখ খুলছে না পুলিশ। আর মেয়ের পরিবারের দাবি, এই বিষয়ে কিছুই জানেন না তারা। দেখুন আমার করা একটি প্রতিবেদনে বিস্তারিত। 16 বছর পরে আমার একটা ছেলে হয়েছে, আমার 5 মেয়ের পর একটা ছেলে। তা আমার কি হচ্ছে বলেন এবার আপনারা? আমি কি করতে পারি বলেন? আমি এর সুষ্ঠু বিচার চাই। ঢাকা মেডিকেলের মর্গে ছেলের লাশের অপেক্ষায় বাবা। 5 বোনের এক ভাই উত্তরা আইসিটি পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র মুরাদ চৌধুরী অন্তর। থাকতেন খিলক্ষেতে। একই এলাকার 9ম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। অন্তরের বাবার অভিযোগ, মেয়ের বাড়ির কেউ ছাদ থেকে ফেলে হত্যা করেছে তার ছেলেকে। ছাদের উপরে মনিরের নিচের থেকে উঠে গিয়ে ধাক্কা মারছে ছাদের থেকে। মনির নিচেই দোকান, যে বিল্ডিং এর নিচে হলো মনিরের দোকান। সুইসাইড করার মন মাসে ছেলে নাই। মেয়ের মার হয়তো আমার ছেলের কাছে পরকীয়া ধরা পড়ে গেছে। 11টা মেসেজ আর 25টা ফোন আওয়ার পরে মনে করেন ওই অন্য সেন্সে গেছে গা। আমার ডাক দেশ নাকি ঘুমেতে উঠে মনে করেন উড়া দিয়ে। মঙ্গলবার রাত 8:30টার দিকে খিলক্ষেতের উত্তরপাড়া মেম্বার বাড়ি এলাকার এই বাসার সামনেই আছড়ে পড়ে অন্তরের দেহ। উনি বলছে যে আমি 6 তলা ভাড়াটিয়া পরিচয় দিয়া 7 তলা ভাবির কাছ থেকে চাবি নিয়ে বলছে আমার ছাদে কাপড় আছে, একটু আমার চাবিটা দেন। ছেলে হিসেবেও খুব ভালো ছিল, যে ওর সাথে কোনো কারোর সাথে কোনো সমস্যা বা কিছু এগুলা শুনি নাই। 2 তলা থেকে লাফ দিলেও 5 ফিট দূরে চলে যাই, তাহলে 7 তলা থেকে লাফ দিলে অবশ্যই সে এই রাস্তায় পড়তো না, সে বাড়িতে চলে যেত। আমার মনে হচ্ছে না যে এটা মানে আত্মহত্যা। অভিযোগের আঙুল যার দিকে, তিনি বলছেন অন্তরের নিহত হওয়ার বিষয়ে কিছুই জানেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি আসলে কিছুই জানি না এই ব্যাপারে। আচ্ছা, ওরা বলছে যে একটা রিলেশন ছিল আপনার মেয়ের সাথে, এটা আসলে কি? মানে আসলে এটাও মিথ্যা কথা। আমি একটু জানি যে আমার মেয়েকে উত্তপ্ত করছে। থানায় জিডির ভিত্তিতে ময়না তদন্ত হলেও অনেক চেষ্টার পরও এই বিষয়ে কথা বলেননি খিলক্ষেত থানার কোনো কর্মকর্তা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আফগানিস্তানের কুন্দুজ শহরে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা MSF পরিচালিত একটি হাসপাতালে মার্কিন বিমান হামলায় 22 জন নিহতের ঘটনায় সংস্থাটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল এক নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জস্ট আর্নেস্ট জানান, হাসপাতালে মার্কিন বিমান হামলার ঘটনায় MSF এর প্রেসিডেন্টকে টেলিফোনে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন প্রেসিডেন্ট ওবামা। সেই সঙ্গে তালিবানের অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলা লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে আঘাত এনেছে উল্লেখ করে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলেও প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে MSF-কে জানানো হয়। এছাড়াও ভবিষ্যতে যাতে এই ধরনের দুঃখজনক ও মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য হামলার কৌশল পরিবর্তন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে অব্যাহত রুশ বিমান হামলার মধ্যেই এবার কাস্পিয়ান সাগর থেকে দেশটিতে আইএসের অবস্থানে রকেট হামলা চালানোর কথা জানালো রাশিয়া। কাস্পিয়ান সাগরে মোতায়েন থাকা রাশিয়ার 4টি রণতরী থেকে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীটির 11টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়া হয় বলে দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার প্রায় 1500 কিলোমিটার দূর থেকে জঙ্গিদের লক্ষ্য করে 26টি রকেট ছোড়া হয় বলে জানানো হয়। তবে এতে হতাহতের বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলা হয়নি। একই দিন রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ায় স্থলবাহিনী হামা ও ইদলিব শহরে সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। গত 30 সেপ্টেম্বর রাশিয়া সিরিয়ায় বিমান হামলা শুরু করার পর এটি প্রথম যৌথ অভিযান। ক্রীড়াঙ্গনের খবর, ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে 90 দিনের জন্য সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এথিক্স কমিটি। ব্ল্যাটারের বিরুদ্ধে সুইডিশ কর্তৃপক্ষ ফৌজদারি তদন্ত শুরুর পর তার বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সপ্তাহে বৈঠকে বসে ফিফার এথিক্স কমিটি। গত সোমবার থেকে শুরু হওয়া ওই বৈঠকের তৃতীয় দিন বুধবার তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় কমিটি। ৭৯ বছর বয়সী ব্ল্যাটারের বিরুদ্ধে ফিফার জন্য নেতিবাচক বেশ কিছু চুক্তি সইয়ের অভিযোগ আনে সুইডিশ কর্তৃপক্ষ। সেই সঙ্গে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার সভাপতি মিশেল প্লাতিনিকে অবৈধ উপায়ে অর্থ দেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। বুধবারের বৈঠকে ব্ল্যাটারকে সাময়িক বরখাস্ত করা হলেও প্লাতিনির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিটি। অনেকদিন ধরেই ফিফার প্রধান স্পন্সর প্রতিষ্ঠানগুলো ব্ল্যাটারের পদত্যাগের দাবি জানালেও চাপের মুখে কোনো অবস্থাতেই সরে না দাঁড়ানোর ঘোষণা দেন সুইডিশ নাগরিক সেপ ব্ল্যাটার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গণভবন থেকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের আগাম নিরাপত্তা সতর্কতা নিয়ে দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্য সমন্বয়হীনতারই প্রমাণ, মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। দেশে দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ে তোলার তাগিদ। সিলেটে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে চেকপোস্ট, তালিকা করে নজরদারির ব্যবস্থা। দেশের স্বার্থে রাজনৈতিক নেতাদের বিদেশ সফরকালে মিছিল সমাবেশ বন্ধ রাখা উচিত, অভিমত প্রবাসীদের। এসবের কার্যকারিতা নেই বললেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। এবং 2 যুগের অচলাবস্থা কাটিয়ে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ঘুমধুম রেল প্রকল্প। চলছে টেন্ডার প্রক্রিয়া, বারবার পেছানোয় ব্যয় বেড়েছে 2 গুণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটি সেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।